এই জগতে সবচেয়ে ভীতি জাগানিয়া বিষয় কোনটি তা কি আপনার জানা আছে? সেটি কোনো অশরীরী আত্মা বা শয়তান নয়, বরং একজন মানুষের অন্য মানুষের প্রতি চরম বিদ্বেষ ও ক্ষতি করার তীব্র আকাঙ্ক্ষা। কেননা এই জিঘাংসা যখন সমস্ত সীমা অতিক্রম করে যায়, তখন মানুষ এমন জঘন্যতম অপরাধ করে বসে, যা শুধু একটি জীবন নয়, বরং আস্ত একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়। ব্যক্তিগতভাবে আমি নিজের চোখেই এমন বহু ঘটনা প্রত্যক্ষ করেছি, যেখানে আপনজনরাই নিজেদের পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই রোমহর্ষক কাহিনীটি আবর্তিত হয়েছে মোকাদ্দাম নামের এক নারীকে কেন্দ্র করে, যিনি 2 সন্তানের জননী ছিলেন। এই মহিলার উপর প্রয়োগ করা হয়েছিল অত্যন্ত কুৎসিত ও ভয়ঙ্কর এক কালো জাদু, যার করাল গ্রাস থেকে রেহাই পায়নি তার 2টি সন্তানও। মূলত সৃষ্টির শুরু থেকেই ইবলিস বা শয়তান নারীদের নানামুখী প্রলোভনে ফেলে সবচেয়ে বড় ধোঁকা দিয়ে আসছে, এবং নারীরাও অবলীলায় সেই মায়াজালে আটকা পড়েছে। ইতিহাসের পাতা উল্টালে এমন অসংখ্য নজির চোখের সামনে ভেসে ওঠে, যা এক চরম বাস্তব সত্য। আর তা হলো, শয়তান নারীদের কাবু করতে সবসময় তার সবচেয়ে ধারালো অস্ত্রটি ব্যবহার করে, যার নাম হিংসা। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত উপভোগ করুন, কারণ প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে হাড় হিম করা চরম ভুতুড়ে ব্যাপার। আর হ্যাঁ, আপনি যদি অ্যাসেন্স অফ মুভিজ চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এক বিস্তীর্ণ গমক্ষেতের ঠিক মাঝখানে কালো পোশাকে আবৃত এক বেদুইন নারী একাকী দাঁড়িয়ে আছে। তবে স্থানটিতে সে মোটেও একা ছিল না। তার সাথে অদৃশ্যভাবে উপস্থিত ছিল স্বয়ং ইবলিস। সেই শয়তানের মেঘগম্ভীর ও ভয়ঙ্কর কণ্ঠস্বর শেষবারের মতো তার সাথে কথোপকথন চালাচ্ছিল। শয়তান তাকে প্রশ্ন ছুড়ে দেয়, কালো জাদু করিস তোরা অন্য মানুষের অনিষ্ট করার জন্য, আর তোরাই তো মানুষের পেছনে জিন লেগিয়ে দিস। তাহলে তোরাই তো প্রকৃত খারাপ কারণ। আমরা শয়তান বা জিনেরা, নাকি তোরা ইনসানেরা? সেই বেদুইন নারী সম্পূর্ণ নির্বাক। এই প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। ঠিক তখনই আকাশের বুক চিরে এক তীব্র আর্তনাদ ভেসে আসে। এটি ছিল এই ঘটনার ঠিক কিছুদিন আগের কথা। এক প্রবল ঝড় বৃষ্টির রাতে সেই কালো পোশাকধারী নারী এক কুখ্যাত ও পেশাদার তান্ত্রিকের আস্তানায় হাজির হয়েছিল। উদ্দেশ্য কাউকে কালো জাদুর মরণ কামড় দেওয়া। সেই তান্ত্রিকের নাম কানবর ঝুমা, যে কিনা কালো জাদুর মাধ্যমে মানুষের সাজানো সংসার ধ্বংস করার জন্য কুখ্যাতি অর্জন করেছে। পর্দার অন্তরাল থেকে সেই নারী তান্ত্রিকের দিকে একটি ছবি বাড়িয়ে দেয়। এটি ছিল সেই দুর্ভাগা নারীর ছবি, যার উপর বান মারতে হবে। ছবিতে থাকা সেই নারীর নাম ছিল মুকাদ্দার। জাদু সম্পন্ন করার জন্য আগন্তুক নারীটি মুকাদ্দারের ঋতুস্রাবের রক্তমাখা বস্ত্র, চুল এবং নখ তান্ত্রিকের হাতে তুলে দেয়। এক পর্যায়ে তান্ত্রিক তার পৈশাচিক তন্ত্র মন্ত্র জপ করা শুরু করে।
সেই আস্তানায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন পশু পাখির কাটা মাথা ও নানা রকম বীভৎস উপাদান। ঠিক যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল সুই ফুটিয়ে এবং গিট দিয়ে, ঠিক সেই প্রাচীন ও মারাত্মক পন্থায় মুকাদ্দারের উপরও কালো জাদু করা হয়। এই ভয়ঙ্কর পৈশাচিক আচার শেষ হতেই চারপাশের পুরো পরিবেশ এতটাই ভারী হয়ে ওঠে যেন তীব্র ভূমিকম্পে চারদিক কেঁপে উঠছে। এরপর চারপাশ হঠাৎ এক নিঝুম নিস্তব্ধতায় রূপ নেয় এবং তান্ত্রিক ঝুমা বলে ওঠে, নারী, তোমার উদ্দেশ্য সফল হয়েছে। তুমি যা চেয়েছিলে ঠিক তাই ঘটবে। পর্দার আড়াল থেকে নারীটি তাকে কিছু অর্থ প্রদান করে এবং সেই পারিশ্রমিক পেয়ে ঝুমা অত্যন্ত প্রফুল্ল হয়ে ওঠে। ঠিক এই ঘটনার পর পর্দায় আগমন ঘটে জেরেন নামের এক নারী চিকিৎসকের, যিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট। সারা দিন রোগী দেখার তুমুল ব্যস্ততা শেষে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পথেও জেরেনকে ভীষণ অন্যমনস্ক দেখায়। ঘরে ফিরে পেস্ট্রি খেতে খেতে সে তার স্বামী হাকানকে ফোন করে। হাকান অপর প্রান্ত থেকে জেরেনের খোঁজখবর নিলেও বাস্তবে সে তখন ঘরের অন্য কোণে পরকীয়ায় মত্ত ছিল। তাও আবার অন্য কোনো নারী নয়, স্বয়ং জেরেনেরই প্রাণের বান্ধবী তোলায়ের সাথে। কথোপকথনের সাথে হাকানের পাশে অন্য কারোর অস্তিত্ব টের পেয়ে জেরেন কিছুটা সচকিত হয়ে ওঠে। সে হাকানকে এ বিষয়ে প্রশ্ন করতেই হাকান তাড়াহুড়ো করে সংযোগটি কেটে দেয়। এরপর জেরেন নিঃসঙ্গতা কাটাতে একটি ভৌতিক সিনেমা দেখা শুরু করে। হুট করেই তার মনে হতে থাকে ঘরের ভেতর যেন আরও কেউ উপস্থিত আছে এবং সেটি যাচাই করার জন্য সে উঠে দাঁড়ায়। ঠিক তখনই জেরেনের ঘাড়ে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ফেলে। পেছনে তাকাতেই সে দেখতে পায় ঘরের এক কোণে এলো কেশে কালো পোশাকে দাঁড়িয়ে আছে তার নিজের মা মুকাদ্দার, যাকে কাহিনীর শুরুতে কালো জাদু করা হয়েছিল। মা মুকাদ্দারের হাতের ইশারায় জেরেন যখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন সে দেখতে পায় তার ছোট বোন আয়লাকে, যে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে তীব্র চিৎকার করে বলছে, ওরা আমার মাকে খুন করে ফেলেছে। ঠিক তখনই পাশে তাকাতেই আতঙ্কে শিউরে ওঠে, ধড়ফড় করে জেগে ওঠে জেরেন। প্রকৃতপক্ষে এটি ছিল তার একটি অতি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বাস্তবে কিন্তু ঘটনা অন্য মোড় নেয়। মুকাদ্দারের নিজ বাসভবনে পুলিশ এসে তার ক্ষত বিক্ষত ও বিকৃত মরদেহ উদ্ধার করে। লাশের পাশেই তারা খুঁজে পায় ছোট বোন আয়লাকে, যে তখন চরম মানসিক ট্রমার মধ্যে কাঁপছিল। জেরেন এভাবে প্রায় প্রতিদিনই এই দুঃস্বপ্নের ঘোরে দিন কাটাতে শুরু করে। কিন্তু একদিন স্বপ্নে বোন আয়লাকে দেখার সাথে সাথেই জেরেনের ঘুম ভেঙে যায় এবং তখনই তার ফোনে পুলিশের একটি কল আসে। পুলিশ তাকে জানায় তার মা মুকাদ্দার আর ইহজগতে নেই এবং তার ছোট বোন চরম মানসিক আঘাত পেয়ে বর্তমানে একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। এই দুঃসংবাদ পেয়ে জেরেন ও তার স্বামী হাকান একজন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর আতিয়ের শরণাপন্ন হয়, যিনি জেরেনের পূর্ব পরিচিত ছিলেন। ডক্টর আতিয়ে জানান, মুকাদ্দারের মৃত্যুর মূল কারণ হল ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ, যা মস্তিষ্কের অভ্যন্তরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটে থাকে। এই কথা শুনে জেরেন চরম বিস্ময় প্রকাশ করে,
কারণ তার মা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও ফিট ছিলেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা কোলেস্টেরলের মতো কোনো রোগই ছিল না। তাহলে হঠাৎ এমন মারাত্মক রোগ কিভাবে হতে পারে? মায়ের এই আকস্মিক ও বীভৎস মৃত্যু ছোট বোন আয়লার মানসিক ভারসাম্য পুরোপুরি কেড়ে নিয়েছে, যার ফলে সে প্রতিনিয়ত হ্যালোসিনেশন বা হড়বড়ানি দেখছে। ডক্টর আতিয়ে আরও জানায়, আয়লা বারবার দাবি করছে যে তার মাকে নাকি জিনেরা হত্যা করেছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী আয়লাকে সুস্থ করতে হলে তার প্রেসক্রিপশনের ওষুধগুলো নিয়মিত খাইয়ে যেতে হবে। বোনের সঠিক পরিচর্যার উদ্দেশ্যে জেরেন তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু আয়লার এক অজানা আতঙ্ক সব সময় গুটিয়ে থাকে এবং তার আচার আচরণ পুরোপুরি অস্বাভাবিক রূপ নেয়। আয়লার ঘরে জেরেন তার বোনের আঁকা কিছু অত্যন্ত কিম্ভূতকিমাকার ও ভয়ঙ্কর ছবি দেখতে পায়। তবে এসব জেনেও জেরেন ধৈর্য হারায়নি, বরং বোনকে মানসিক স্বস্তি দিয়ে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। একদিন রাতের খাবার টেবিলে হাকানকে একা পেয়ে আয়লা ফিসফিস করে বলে, আমি তোমার সব গোপন কীর্তি জেনে গেছি। ওরা আমাকে সব কিছু ফাঁস করে দিয়েছে। হাকান তখন না বোঝার ভান করে বলে, তুমি কোন কথার কথা বলছো আয়লা? কারা তোমাকে কি বলেছে? ঠিক তখনই আয়লা দেখতে পায় নিজের পেট চিরে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এবং চোখের পলকে সে নিজেকে রক্তে ভাসিয়ে ফেলে। জেরেন ও হাকান ছুটে এলেও কিছুই করতে পারে না, কারণ তাদের চোখে এমন কিছুই দৃশ্যমান ছিল না। আসলে আয়লা তখন জেরেন ও হাকানকে অত্যন্ত বিকৃত ও কুৎসিত রূপে দেখছিল। জেরেন কোনো মতে আয়লাকে শান্ত করে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কিংকর্তব্য বিমূঢ় জেরেনকে দেখে হাকান বলে, ডক্টরকে জানানো ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। পরদিন সকালে জেরেন আয়লার মুখোমুখি হয়ে জানতে চায় সেই অভিশপ্ত রাতে মায়ের সাথে ঠিক কী ঘটেছিল। আয়লা কাঁপতে কাঁপতে জানায়, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে মা বারবার জেরেনের নাম ধরে ডাকছিলেন এবং বলছিলেন সে ফিরে এসেছে। এরপর ছটফট করতে করতে মুখ দিয়ে কালো রক্ত উগড়ে দিয়ে মা মারা যান। আয়লা আরও যোগ করে, মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার মুখ থেকে একটি ঘন কালো ছায়ার মতো অবয়ব বেরিয়ে যেতে দেখেছে সে। জেরেন বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বোঝায় যে এগুলো সব ব্রেইন স্ট্রোক বা হ্যামারেজের লক্ষণ, অবাস্তব কিছু নয়। কিন্তু যখনই আয়লা ওষুধ খেতে যায়, সে মোকাদ্দারের রূপ ধারণ করা এক ভয়ঙ্কর জিনকে দেখতে পায়। সেই জিন আয়লাকে শাসিয়ে বলে, আমি তোর মা নই, তোর মা এখন দোজগে পুড়ছে, আর সেখানেও আমরা তাকে রেহাই দেব না। জিনের নির্দেশ ছিল আয়লা যেন কোনোভাবেই জেরেনের কথা না শোনে। মানসিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছায় যে আয়লা কখনো জেরেনকে স্বাভাবিক দেখে, কখনো বা তার মায়ের চেহারায় দেখে, আবার কখনো সম্পূর্ণ অচেনা কোনো নারীর অবয়বে প্রত্যক্ষ করে। জিনের তৈরি এই বাস্তব আর মায়াজালের গোলক ধাঁধায় আয়লা পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। এক রাতে আয়লা ঘুমানোর চেষ্টা করার সময় টের পায় ঘরের দরজা খুলে কেউ একজন তার বিছানার দিকে এগিয়ে আসছে। সেই বীভৎস চেহারা আর ধারালো নখ দেখে আতঙ্কে সে চাদরের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু সেই কাল্পনিক বা অতি প্রাকৃত সত্তাটি তার বুকের উপর চড়ে বসে, তার গায়ে রক্ত বমি করে দেয়। আয়লার গগন বিদারী চিৎকার শুনে জেরেন ও হাকান ছুটে এসে দেখে বিছানাময় রক্ত পড়ে আছে, কিন্তু আয়লা সেখানে নেই।
সারা বাড়ি খুঁজে তারা রান্নাঘরে গিয়ে যা দেখে তাতে তাদের পিলে চমকে ওঠে। আয়লা সেখানে সম্পূর্ণ পৈশাচিক রূপে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে এবং অবিরত একই বাক্য আওড়াচ্ছে। ডান পাশে কি পড়ে গেছে, এই অদ্ভুত কথাটি সে একটানা বলেই যাচ্ছিল। আয়লাকে কোনো মতে শান্ত করার পর হাকান ও জেরেনের মধ্যে তীব্র বাগ বিতণ্ডা শুরু হয়। হাকান ক্ষোভ প্রকাশ করে বলে, এভাবে আর কতদিন চলবে? নিজের পেশা ও সংসার ছেড়ে এই উন্মাদ বনের পেছনে পড়ে থাকলে আমাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আমার মতে আয়লাকে অবিলম্বে কোনো মানসিক নিরাময় কেন্দ্রে পাঠানো উচিত। কিন্তু জেরেন সাফ জানিয়ে দেয়, মায়ের মৃত্যুর ধাক্কা সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। তাই এই মুহূর্তে বোনকে নিজের কাছ থেকে দূরে সরানো তার পক্ষে অসম্ভব। হাকান তখন বলে, তাহলে আরও বড় কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাও, যাতে সে দ্রুত আরোগ্য লাভ করে। পরদিন তারা আয়লার যাবতীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করায়। ডক্টর আতিয়ে রিপোর্ট দেখে জানান, শারীরিকভাবে সব কিছু একদম স্বাভাবিক, তবে কোনো এক অদৃশ্য বা বাহ্যিক শক্তির প্রভাবে আয়লা এমন অস্বাভাবিক আচরণ করছে, যার কোনো ব্যাখ্যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নেই। নিরুপায় হয়ে ডক্টর ওষুধের ডোজ আরও বাড়িয়ে দেয়। সেদিন রাতে জেরেন যখন আয়লাকে ওষুধ খাওয়াচ্ছিল, তখন আয়লা আচমকা বলে ওঠে, হাকান তোমাকে ধোঁকা দিচ্ছে। এই কথাটি জেরেনের মনে গভীর সন্দেহের বীজ বুনে দেয়। সুযোগ বুঝে হাকান যখন স্নান ঘরে ছিল, জেরেন তার ফোন থেকে তোলাইকে কল দেয়। তোলাই ফোনটি রিসিভ করেই অপর প্রান্ত থেকে অত্যন্ত আদুরে ও রোমান্টিক সম্ভাষণ করায় জেরেনের পায়ের নিচের মাটি সরে যায়। ঠিক তখনই হাকান এসে জেরেনের হাত থেকে ফোনটি কেড়ে নেয় এবং সাফাই গেয়ে বলে, তোলাই মেয়েটা একটু বেশি মিশুক, সবার সাথেই ও এভাবে কথা বলে। আমাদের মাঝে অনৈতিক কিছুই নেই, তুমি ভুল ভাবছ। হাকান আরও বলে, এই কুৎসিত সন্দেহ নিশ্চয়ই আয়লা তার মাথায় ঢুকিয়েছে, যার নিজেরই মানসিক ঠিক নেই। হাকান প্রতিশ্রুতি দেয়, জেরেন না চাইলে সে আর কখনো তোলাইয়ের সাথে যোগাযোগ রাখবে না। অন্যথায় জেরেন চাইলে তাকে মেরেও ফেলতে পারে। জেরেন মনে মনে আশ্বস্ত না হলেও সে বিষয়ে আর কথা বাড়ায়নি। সেই গভীর রাতে আয়লাকে দেখা যায় অদ্ভুত ভঙ্গিতে সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে। হাকান ও জেরেন তখন গভীর ঘুমে মগ্ন। আয়লা চুপি চুপি জেরেনের কানে এসে কোনো এক মন্ত্র ফিসফিসিয়ে বলতেই জেরেন সম্মোহিতের মতো বিছানা ছেড়ে তার পেছনে হাঁটতে শুরু করে। হাকানের ঘুম ভাঙলে পাশে স্ত্রীকে না পেয়ে সে জোরে ডাকতে থাকে এবং হঠাৎ অন্য ঘর থেকে ভেসে আসা এক নারকীয় চিৎকার এসে সেদিকে ছুটে যায়। একটি অন্ধকার ঘরে হাকান দেখতে পায় কালো পোশাক পরিহিত কিছু অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে এবং সামনে দুটি কফিন রাখা। সেই কফিনের রক্তের মাঝে বসে জেরেন ও আয়লা দুজনেই উল্লাসে কাঁচা মাংস চিবোচ্ছে। হাকান চিৎকার করতেই তারা তার দিকে হিংস্রভাবে তেড়ে আসে। ঠিক তখনই ধরফর করে বিছানায় লাফিয়ে ওঠে হাকান। জানতে পারে এটিও ছিল এক হাড় হিম করা যৌথ দুঃস্বপ্ন। উঠে দেখে তার পাশে জেরেন নেই, বরং আয়লা শুয়ে আছে। আতঙ্কিত হাকান যখন তার স্ত্রীর খোঁজ করছিল, আয়লা তখন বিকৃত হেসে বলে, আমি তো জেরেন, আমি তোমার স্ত্রী। এরপর অন্য ঘর থেকে জেরেনের চিৎকার শুনে হাকান সেখানে ছুটে গেলে জেরেন নিজেকে আয়লা বলে দাবি করে। ঠিক তখনই পেছন থেকে আসল আয়লা এসে ধারালো ছুরি দিয়ে হাকানকে নির্মমভাবে কোপাতে শুরু করে এবং জেরেনও হাকানের মাংস কামড়ে খেতে থাকে। ঠিক এই মুহূর্তে আয়লা চিৎকার করে স্বপ্ন থেকে জেগে ওঠে। চারপাশের সেই অন্ধকার ও
অদ্ভুত ছায়া দেখে সে ভয়ে হাঁকানো জেরেনের ঘরে ছুটে যায়, কিন্তু সেখানেও একই বীভৎস কালো ছায়ার রাজত্ব। ড্রেসিং রুমে গিয়েও সে নিজেকে এক অদৃশ্য মায়াজালে অবরুদ্ধ আবিষ্কার করে এবং তীব্র চিৎকার করে ওঠে। সাথে সাথে হাঁকানো জেরেনও ঘুম থেকে জেগে ওঠে। অর্থাৎ এতক্ষণ যা কিছু ঘটছিল তা হাকান, জেরেন এবং আয়লা তিনজনকেই একই সময়ে একই সুতোয় বাঁধা এক অভিন্ন স্বপ্ন বা ঘোর দেখানো হচ্ছিল। মাটিতে লুটিয়ে পড়া ছটফটে আয়লাকে সামলাতে হাকান ও জেরেন দিশেহারা হয়ে পড়ে, আর আয়লা কাঁদতে কাঁদতে বলে, আমাকে মেরে ফেলো, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। পরদিন ডক্টর আতিয়ে তাদের বাড়িতে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ডক্টরের মতে আয়লা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে, যার কারণে এক শরীরে একাধিক সত্তা ভর করেছে। কখনো সে নিজেকে জিন ভাবছে, আবার কখনো স্বাভাবিক জীবনে ফিরছে। আর এই তীব্র মানসিক তরঙ্গের প্রভাবেই হাকান ও জেরেনও একই স্বপ্ন দুঃস্বপ্ন দেখছে। এরপর আতিয়ে আয়লার সাথে কথা বলতে যান। আয়লা প্রথমে বলে যে জিনেরা রেগে যাবে, কিন্তু ডক্টরের প্রশ্নের মুখে সে মায়ের মৃত্যুর সেই বীভৎস বর্ণনা দেয়। সে জানায় এক নারী জিন তার মাকে নির্মম কষ্ট দিয়ে হত্যা করেছে এবং তাকেও প্রতিনিয়ত চিবিয়ে খাচ্ছে। আয়লা বলে, ওরা একজন নয় ডক্টর, ওরা পুরো একটা গোত্র। ওরা আমার কানে সব সময় যা ফিসফিস করে তা আমি ডায়েরিতে লিখে রেখেছি, কিন্তু সেই অদ্ভুত ভাষাও আঁকিবুকি ডক্টরের মাথায় ঢোকে না। হঠাৎ আয়লা চিৎকার করে বলে ওঠে, ওরা এসে গেছে। এই বলে সে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে। মুহূর্তের মধ্যে এক শক্তিশালী জিন আয়লার শরীর দখল করে নেয় এবং সে দেয়ালের সাথে উল্টোভাবে ঝুলে হাড় গোড় মরমর করে ঝাঁকিয়ে চোখ উল্টে ডক্টর আতিয়েকে ঘর থেকে চলে যাওয়ার হুমকি দেয়। জিনটি আতিয়ের গর্ভজাত সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে আতিয়ে সাহসের সাথে প্রশ্ন করেন, বলতো আমার কটি সন্তান এবং তার নাম কি? জিনটি বিকট হাসিতে ঘর কাঁপিয়ে বলে, তোর একটি কন্যা সন্তান, যার নাম গামসে। আর খুব শীঘ্রই আমি চলন্ত গাড়ির চাকার নিচে ফেলে তার মাথা গুঁড়ো করে দেব। জিনটি আরও দাবি করে যে সে অভিশপ্ত জুহিন্না বংশের জিন। এরপর তীব্র চিৎকারের পর আয়লা অচেতন হয়ে পড়ে। বাস্তবে আয়লা ডক্টরের মেয়ের আসল নাম কোনোভাবেই জানত না। ডক্টর আতিয়ে জেরেনকে নিভৃতে ডেকে জানান যে তার মেয়ের নাম আসলেই গামসে ছিল, যা তার প্রয়াত শাশুড়ি রেখেছিলেন, কিন্তু শাশুড়ির মৃত্যুর পর তারা সেই নাম বদলে ফেলেছেন। তাছাড়া এই জুহিন্না বংশের জিনের নাম তিনি আগেও শুনেছেন। আতিয়ে তার ট্যাব থেকে ডক্টর চেলাই আইদিলেক নামের এক মনোবিজ্ঞানীর লেখা বই দেখান। ডক্টর চেলাল প্রাতিষ্ঠানিক চিকিৎসার পাশাপাশি আধ্যাত্মিক ও প্যারাডক্সিক্যাল কেস নিয়ে গবেষণা করতেন, যার কারণে এক পর্যায়ে তার ডক্টরি লাইসেন্স বাতিল হয়ে যায়। আতিয়ের ধারণা একমাত্র ডক্টর চেলাই এই আয়লাকে রক্ষা করতে পারেন। হাকান এসব অলৌকিক বিষয়ে সম্পূর্ণ ভাওতাবাজি বলে উড়িয়ে দেয় এবং জেরেনকে বলে, তোমার যা ইচ্ছা করো, আমাকে এসবের মধ্যে জড়াবে না। জেরেন একাই ডক্টর চেলালের বাসভবনে হাজির হয়। চেলাল তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ভেতরের বৈঠকখানায় নিয়ে যায়। জেরেন যখন চেলালের কাছে আয়লার সমস্ত অদ্ভুত আচরণের কথা বলছিল এবং নিজের অবিশ্বাস প্রকাশ করছিল, ঠিক তখনই
ফেইজা নামের চেলালের এক পুরনো রোগী উন্মাদিনীর মতো ঘরে প্রবেশ করে। ফেইজা জেরেনকে দেখিয়ে চিৎকার করে বলে, এই মহিলা অত্যন্ত ভয়ঙ্কর ও পৈশাচিক। একে এখনই দূর করো, অন্যথায় ও সবাইকে রক্ত গঙ্গায় ভাসিয়ে মেরে ফেলবে। মূলত ফেইজা জেরেনকে এক বীভৎস ডাইনি রূপে দেখছিল, যা অন্যদের চোখে পড়ছিল না। জেরেনকে এই অতি প্রাকৃত শক্তির বাস্তবতা প্রমাণ করতে চেলাল তাকে ফেইজার লাইভ সেশনে নিয়ে যান। ফেইজাকে একটি চেয়ারে বসিয়ে ভিডিও রেকর্ডিং চালু করা হয়। চেলাল ফেইজাকে একটি বিশেষ ভেষজ ধোঁয়া শুকতে দেয় এবং রঙিন পাথরের থালা থেকে একটি সবুজ পাথর তুলতে বলেন, যা তিনি জেরেনের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখতে বলেন। জেরা শুরু হতেই ফাইজারের চোখ উল্টে যায় এবং তার ভেতরের পুরুষ জিনটি প্রকাশ পেয়ে বলে, এই শরীরের উপর একমাত্র আমার অধিকার, অন্য কাউকে আমি এটি স্পর্শ করতে দেব না। চেলাল যখন জানতে চান শৈশবে কে তাকে যৌন নির্যাতন করেছিল, জিনটি উত্তর না দিয়ে চেলালকে প্রলুব্ধ করার নোংরা চেষ্টা শুরু করে এবং জেরেনের দিকে আঙ্গুল তুলে বলে, খবরদার, ফেইজাকে স্পর্শ করবি না, করলে এই জারসটাকে মেরেই ফেলব। সেশন শেষে ফেইজাকে বিশ্রামে পাঠানো হয়। চেলাল জেরেনকে ব্যাখ্যা করেন যে ফেইজা শৈশবে আপন কারোর দ্বারা নির্যাতিত হয়েছিল এবং সেই ট্রমা থেকেই এই জিনের রূপধারী স্প্লিট পার্সোনালিটি তৈরি হয়েছে। কিন্তু জেরেন কাঁপতে কাঁপতে বলে, সেশন চলাকালীন কেউ একজন আমার ঘাড়ে ও পিঠে স্পর্শ করছিল। চেলাল বলেন, এটি ফেইজার হ্যালুসিনেশনের প্রভাব মাত্র। কিন্তু যখনই জেরেন তার হাতের মুঠো খোলে, দেখা যায় সেই সবুজ পাথরের বদলে ফেইজার গলার রূপোর লকেটটি তার হাতে চলে এসেছে। চেলাল মুচকি হেসে বলেন, এটাই হলো সেই পরম সত্য, যার ব্যাখ্যা তোমাদের মেডিকেল সায়েন্সে নেই। এরপর চেলালকে সাথে নিয়ে জেরেন বাড়ি ফেরে। সেখানে আত্মীয় হাকানো উপস্থিত ছিল। আয়লার আঁকা সমস্ত ছবি টেবিলে সাজিয়ে মেলানোর পর চেলাল এক ভয়ঙ্কর সত্য উদ্ঘাটন করে। এটি মূলত তেত্রা কার্নাস বা শয়তানের 4 শিং বিশিষ্ট এক মারাত্মক কালো জাদুর নকশা, যা জুহিন্না বংশের প্রধান প্রতীক। বেবিলনীয় শিলালিপিতে এর উল্লেখ রয়েছে, যাকে আরবরা বলে শয়তানুল মাইত বা শয়তানের মৃতদেহ। এই মারণ বৃত্তে যে একবার পা দেয় তার মুক্তি মেলা ভার। তবে চেলালের খটকা লাগছিল যে জিনেরা সাধারণত কোনো বার্তা না দিয়ে এভাবে হানা দেয় না। ঠিক তখনই হাকান আয়লার লেখা সেই অদ্ভুত কাগজটি চেলালের হাতে দেয়। চেলাল প্রাচীন সিরিয়ান ভাষা ডিকোড করে জানান এর অর্থ হলো ডান পাশে কি পড়েছে। চেলাল জুহিন্না বংশের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, জুহিন্না ও জাহান্নাম শব্দ দুটি একই উৎস থেকে এসেছে। জিনেদের মধ্যে এই বংশটি সর্বপ্রথম নরকবাসী হবে এবং তারা এর জন্য মানব জাতিকে দায়ী করবে। তাই তারা যে কোনো কুচক্রী তান্ত্রিকের ডাকে সাড়া দিয়ে মানুষকে তিলে তিলে মারতে ভালোবাসে। আতিয়ে এসব মানতে না চাইলে চেলাল বলেন, চিকিৎসার স্বার্থে তিনি সমস্ত সেশন ক্যামেরাবন্দি করবেন, যাতে কোনো আইনি ঝামেলা না হয়। সবাই রাজি হলে চেলাল আয়নার ঘরে যান। আয়লা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে যে সে চেলালকে স্বপ্নে দেখেছে, যেখানে চেলাল তাকে তৃষ্ণার্ত অবস্থায় জল দিচ্ছিলেন, কিন্তু জিনেরা তাদের দুজনকেই মেরে ফেলেছিল।
আয়লাকে হিপনোটাইজ করে এক গভীর ঘোরের মধ্যে নিয়ে যাওয়া হয়। চেলালের নির্দেশনায় আয়লা স্বপ্নের ঘরে তার মায়ের পুরনো বাড়িতে প্রবেশ করে একটি কফিন দেখতে পায়, যার গায়ে লেখা ছিল ফিরদৌস তাহেরি। ঠিক তখনই সেখানে এক কালো পোশাক পরিহিত ডাইনি এসে আয়লাকে বলে, তোর মাকে তুই নিজ হাতে শেষ কর। অর্থাৎ জিনের প্রভাবে সেই অভিশপ্ত রাতে আয়লাই তার জন্মদাত্রী মাকে খুন করেছিল। বাস্তবে এই সত্য জানতে পেরে আয়লা উন্মাদ হয়ে নিজের হাতের মাংস নিজে কামড়ে খেতে থাকে এবং রক্তবমি করে জ্ঞান হারায়। আয়লাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টর আতিয়ে চেলালকে দোষারোপ করে চলে যান, কিন্তু চেলাল জেরেনকে বলেন, এই রহস্যের জট খুলতে হলে আমাদের সেই ফেরদৌস তাহেরিকে খুঁজে বের করতে হবে। হাকানকে হাসপাতালে রেখে জেরেন ও চেলাল মুকাদ্দারের সেই পরিত্যক্ত বাড়িতে যান। সেখানে গিয়ে তারা বিছানার পাশের দেয়ালে সেই 4 শিঙের জাদুর নকশা এবং একটি চুক্তিপত্র খুঁজে পান, যেখানে শয়তানের সাথে মুকাদ্দারকে হত্যার পৈশাচিক চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির নিচে জাদুকরের নাম লেখা ছিল কানবোর ঝুমা। চেলাল সাথে সাথে তার বিশ্বস্ত সহকারী রেচেফকে ফোন করে ঝুমার অবস্থান বের করতে বলেন। হঠাৎ করেই পুরো বাড়িটি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলে তারা প্রাণ ভয়ে গাড়ি নিয়ে রেচেফের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চেলাল জানান, রেচেফ এই ধরনের তান্ত্রিক বা জাদুকরদের নিয়ে ডকুমেন্টারি বানাতে গিয়ে কিছুটা মানসিকভাবে অপ্রকৃতস্থ হয়ে পড়েছে, তবে সে অত্যন্ত পরোপকারী। রেচেফকে গাড়িতে তুলে নিয়ে তারা সোজা হাজির হন কানবোর ঝুমার আস্তানায়। রেচেফ ও চেলাল মিলে ঝুমাকে চেয়ারে বেঁধে নির্যাতন শুরু করেন, যা ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল। রেচেফ প্লাস দিয়ে ঝুমার একটি দাঁত উপড়ে ফেললে ব্যথায় কুঁকাতে কুঁকাতে ঝুমা জানায় যে সে পেরিছাল নামক এক অভিশপ্ত গ্রামের লুৎফায়ে নামের এক নারীর নির্দেশে এটি করেছে। ঠিক তখনই বাইরে জেরেনের চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখে দরজায় 2টি বিশাল অজগর সাপ ঝুলছে এবং ভেতরে লুৎফায় রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে। ঘরের ভেতর ফিরে এসে তারা দেখে ঝুমার শরীর অলৌকিক উপায়ে মুচড়ে গিয়ে নিজের জিহবা গলায় পেঁচিয়ে সে শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছে। এরপর জেরেনের ফোনে কল আসে যে আয়লা এখন কিছুটা স্থিতিশীল এবং তাকে বাড়িতে আনা হয়েছে। চেলাল জেরেনকে বোনের কাছে ফিরে যেতে বলে। রেচেফকে সাথে নিয়ে সেই রহস্যময় পেরিছাল গ্রামের দিকে রওনা হন। গ্রামে পৌঁছাতেই চারপাশ এক নিঝুম ও ভুতুড়ে অন্ধকারে ছেয়ে যায়। একটি পরিত্যক্ত বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনে ভেতরে গিয়ে তারা জাফার নামের এক কঙ্কাল সার বৃদ্ধকে আলমারির ভেতর কাঁপতে দেখে। জাফার জানায় গ্রামবাসীরা তাকে ডাইনি সন্দেহে এখানে বন্দি করে রেখেছে। হঠাৎ গ্রামের কিছু সশস্ত্র লোক ও জিনেদের তাণ্ডবে তারা জাফারকে উদ্ধার করে নৌকায় করে পুকুর পার হয়ে পালিয়ে আসে। নৌকায় জাফার তাদের পেরিছাল গ্রামের সেই আদি অভিশাপের কাহিনী শোনায়। বহু বছর আগে জাফার গ্রামের একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু তার পরিবার রাজি ছিল না।
তখন ইরান থেকে আসা ফিরদৌস তাহিরি নামের এক সুন্দরী রূপসী নারী তাকে বশীকরণ জাদুর মাধ্যমে সেই মেয়েকে পাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু এর কিছুদিন পর গম ক্ষেতের মাঝে ফিরদৌসের থ্যাতলানো বীভৎস লাশ পাওয়া যায়। গ্রামের এরদাল নামের এক যুবকের সাথে ফিরদৌসের বিয়ে হয়েছিল এবং গ্রামের লোকদের ধারণা ছিল ফিরদৌস এরদালকে বশ করেছিল। জাফারের স্ত্রীও পরবর্তীতে একই গম খেতে কালো কুকুরের কামড়ে মারা যায়। চেলাল যখন মুকাদ্দারের ছবি দেখায়, জাফার চমকে উঠে বলে, এই মেয়েটি তো এরদালকে ভালোবাসতো এবং ফিরদৌসের মৃত্যুর পর সে এরদালকে বিয়ে করে। হয়তো ফিরদৌসের আত্মাই আজ প্রতিশোধ নিচ্ছে। চেলাল বুঝতে পারেন আয়লাকে বাঁচাতে হলে তাকে ডিমন গেট স্পেল প্রয়োগ করতে হবে, যার জন্য এমন একজন মানুষ প্রয়োজন যার উপর আগে থেকেই জুহিন্না জিনের আসর রয়েছে। জাফার নিজে থেকেই এই আত্মত্যাগে রাজি হয়। পরদিন জাফারের স্ত্রীর রেখে যাওয়া ফিরদৌসের পুরনো একটি ভিডিও টেপ নিয়ে তারা জেরেনের বাড়িতে জড়ো হয়। সেই ভিডিও বার্তায় ফিরদৌস বলছিল, আমি ফিরদৌস তাহিরি ইরান থেকে এসে এরদালকে বিয়ে করেছিলাম, কিন্তু মুকাদ্দার আমার সংসার ভাঙতে আমার উপর কুৎসিত জাদু করে, যার ফলে আমার স্বামী আমাকে ঘৃণা করতে শুরু করে। মুকাদ্দার, তুই আমার সাদা পোশাকে কালি লাগিয়েছিস, তাই আমি অভিশাপ দিচ্ছি তোর বংশধরদের পরিণতি আমার চেয়েও ভয়ঙ্কর হবে। এই টেপ দেখার পর জেরেন কান্নায় ভেঙে পড়ে। চেলাল রিচুয়ালের প্রস্তুতি নিতেই আতিয়ে ও হাকান বাধা দেয়। জেরেন ক্ষিপ্ত হয়ে হাকানকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। হাকান চলে যেতেই বাড়িতে জিনেদের তাণ্ডব শুরু হয়। এক অদৃশ্য শক্তি আয়লাকে টেনে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা ভেঙে চেলাল ও রেচেফ ভেতরে ঢুকতেই আয়লা তাদের উপর হামলা করে ধারালো ছুরি নিয়ে বাগানে গিয়ে লুকায়। বাগানে আয়লা নিজের গলায় ছুরি চালাতে গেলে আতিয়ে তাকে থামাতে যায়, কিন্তু এক অলৌকিক শক্তি আতিয়ের চুল ধরে তাকে শূন্যে আছাড় মারে। আতিয়ে এই প্রথম নিজের চোখে জিনের অস্তিত্ব দেখে স্তব্ধ হয়ে যায়। অবশেষে মোমবাতি জ্বালিয়ে আয়লা ও জাফারকে মুখোমুখি বসিয়ে চোখ লাল কাপড়ে বেঁধে চেলাল ও রেচেফ পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করা শুরু করে। তীব্র ঝড়ের মতো তাণ্ডব শেষে আয়লা বলে ওঠে, হে কবরহীন শয়তান, তুমি কি প্রস্তুত? সাথে সাথে আয়লার মুখ থেকে এক ঘন কালো ধোঁয়া বেরিয়ে জাফারের মুখে প্রবেশ করে। রিচুয়াল সফল হয়। আয়লা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। আতিয়ে মন থেকে চেলালকে ধন্যবাদ জানায়। পরদিন রেচেফ জাফারকে গ্রামে পৌঁছে দিতে যায়, কিন্তু দীর্ঘ সময় পর চেলাল যখন বাড়িতে ঘুমাচ্ছিল তখন রেচেফের একটি আতঙ্কিত কল আসে। রেচেফ জানায় সে গ্রামে এসে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে জাফার নামের কোনো ব্যক্তি সেখানে নেই, বরং সেই জাফার ও তার স্ত্রী 34 বছর আগেই মারা গেছে। রেচেফ আর্তনাদ করে বলে, চেলাল, ওই জাফার কোনো মানুষ ছিল না, ও স্বয়ং
জুহিন্না জিনের রূপান্তর ছিল। কথাটি শেষ হওয়ার আগেই ওপাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাফর রফি জিনটি রেচেফকে নৃশংসভাবে হত্যা করে। চেলাল পাগলের মতো গাড়ি নিয়ে জেরেনকে সাবধান করতে ফোন করেন, কিন্তু জেরেন ফোন তোলে না। ঠিক তখনই ডায়েরির সেই আসিরিয়ান কোটটি ভাজে ভাজে মেলাতেই চেলালের চোখ কপালে ওঠে। জিনের দেওয়া সেই বার্তা অনুযায়ী আসল জাদুকর কোনো তান্ত্রিক বা মুকারদার নয়, বরং স্বয়ং জেরেন। কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট হলো ফিরদৌস তাহিরির আসল কন্যা হলো জেরেন, যাকে মুকাদ্দার নিজের পরিচয় লুকিয়ে বড় করেছিল। আর আয়লা হলো মুকাদ্দারের নিজের রক্ত। জাফরের দেওয়া সেই ভিডিও টেপটি ছিল জেরেনেরই তৈরি এক মাস্টার প্ল্যান, যাতে সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। ওদিকে জেরেনের বাড়িতে ডক্টর আতিয়ে নিজের ফোন খুঁজছিল। জেরেন তার ফোনটি এনে ক্রূর হেসে বলে, তোমার স্বামী মেসেজ করেছে যে তোমার মেয়ে গামসে গাড়ির নিচে পিষ্ট হয়ে মারা গেছে। আতিয়ে কিছু বুঝে ওঠার আগেই জেরেন তার পেটে ছুরিকাঘাত করে এবং আয়লা এসে আতিয়ের পেট চিরে নাড়ি ভুড়ি খাওয়া শুরু করে। চেলাল যখন জেরেনের বাড়িতে পৌঁছায়, চারপাশ তখন নরকুণ্ডে পরিণত হয়েছে। আলমারির ভেতর আতিয়ের বিকৃত লাশ এবং অন্য ঘরে কফিনের ভেতর হাকান ও তোলাইয়ের পলিথিন মোড়ানো মরদেহ পড়ে আছে। প্রকৃতপক্ষে এই ডিমন গেট রিচুয়ালটি সম্পন্ন করার জন্যই জেরেন চেলালকে ব্যবহার করেছিল, কারণ এই প্রাচীন বিদ্যা একমাত্র চেলালই জানত। এর মাধ্যমে সে তার মা ফেরদৌসের আত্মাকে আয়লার শরীরে চিরতরে বন্দি করে ফেলে। আয়লা ও জেরেন শূন্যে ভাসতে শুরু করে এবং চেলালের শরীর অলৌকিক উপায়ে দুমড়ে মুচড়ে সে সেখানেই প্রাণ হারায়। সিনেমা শেষে জানানো হয়, পুলিশের তদন্তে মুকাদ্দারের কেস ফাইল বন্ধ করে দেয়া হয়েছে। চেলালের ক্ষত বিক্ষত লাশ সেই কফিনের ভেতর পাওয়া যায় এবং পুলিশের হাতে আসে শুধু চেলালের রেকর্ড করা সেই খণ্ডিত ডকুমেন্টারি ভিডিওটি। শেষ দৃশ্যে দুই বোন জেরেন ও আয়লাকে একটি বাস স্টপেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুভির শেষে পরিচালকের সেই চিরন্তন প্রশ্ন, তাহলে প্রকৃতপক্ষে খারাপ কারা? নিজেদের স্বার্থে কালো জাদু করা এই বনি আদম, নাকি তাদের ইশারায় চলা এই শয়তানের দল? এই প্রশ্নটি আপনার বিবেকের কাছে রেখে এখানেই শেষ করছি আমাদের আজকের চমৎকার এই মুভি এক্সপ্লেনেশনটি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো টানটান উত্তেজনাকর কাহিনীর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।